আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রি এমসিকিউ বস সৃষ্টিতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা মেইনলি পদার্থের অবস্থা এই চ্যাপ্টারের যাবতীয় এমসিকিউ নিয়ে কথাবার্তা বলবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে টাইপটা দেখব সেটা হচ্ছে পদার্থ ও পদার্থের অবস্থা। ঠিক আছে, তো আমরা ক্লাস 3-4 থেকেই দেখছি যে হচ্ছে পদার্থের কয় অবস্থা। পদার্থের হচ্ছে 3 অবস্থা, তাই না? কঠিন, তরল, বায়বীয়। এখন কথা হচ্ছে যে এগুলো থেকে আমাদের এই 9-10-এ কীরকম টাইপের এমসিকিউ আসতে পারে বা এসএসসি পরীক্ষায় কীরকম টাইপের এমসিকিউ আসতে পারে। তো আসলে একটু দেখি কীরকম টাইপের এমসিকিউ আসতে পারে। তো আমরা কি বললাম যে হচ্ছে পদার্থের অবস্থা হচ্ছে 3 টাইপের হয়। একটা হচ্ছে কি ভাই? কঠিন। আরেকটা হচ্ছে কি? তরল। আরেকটা হচ্ছে ভাই গ্যাসীয়। গ্যাসীয়। তাহলে পদার্থের 3টা অবস্থা দেখলাম আমরা, হচ্ছে কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। এখন কঠিনের কি আছে? কঠিন পদার্থের হচ্ছে, তুমি যদি একটু দেখো যে হচ্ছে ধরো কঠিন পদার্থগুলো এরকম টাইপের থাকে না? আচ্ছা, আমরা যদি অন্য কালার ইউজ করি, এই যে ধরো এটা হচ্ছে একটা কঠিন পদার্থ, এখানে একটা আছে। তো এখানে আসলে কি কঠিন পদার্থের কি আছে? নির্দিষ্ট ভর আছে। নির্দিষ্ট ভর আছে। এখন তরল পদার্থের কি নির্দিষ্ট ভর আছে না? ধরো আমরা যদি একটা তরল পদার্থ আঁকি, ধরো পানি আঁকলাম, হ্যাঁ, এখানে ধরো হচ্ছে পানি আঁকি। এই তরল পদার্থেরও কি আছে? নির্দিষ্ট ভর আছে, তাই না? নির্দিষ্ট ভর আছে। আচ্ছা, এখন একটা যদি গ্যাসীয় পদার্থ তো আঁকা সম্ভব না, তারপরে যদি আমরা হচ্ছে একটু ইমাজিন করে নেই যে হচ্ছে ধরো গ্যাসীয় পদার্থ আছে, এখানে ধরো এখানে গ্যাস ট্যাস আছে, হ্যাঁ, এখানে ধরো গ্যাস ট্যাস আছে। তো এই গ্যাসীয় পদার্থের কি আছে? গ্যাসীয় পদার্থের কিন্তু নির্দিষ্ট ভর আছে বলা যেতে পারে। যে হচ্ছে ধরো 5 গ্রাম অক্সিজেন গ্যাস, একটা নির্দিষ্ট ভর থাকতেই পারে। সবারই কিন্তু কি আছে? ভর আছে। ঠিক আছে, তুমি এত আঁকাইমা, তোমারও কিন্তু একটা নির্দিষ্ট ভর আছে। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে নির্দিষ্ট ভর তো সবারই আছে, বাট কঠিনের কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। সে কিন্তু এই একটা ফিক্সড পজিশনে সে হচ্ছে অবস্থান করছে। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে। নির্দিষ্ট আয়তন আছে। এবং তরল পদার্থেরও কিন্তু নির্দিষ্ট কি আছে? আয়তন আছে। আমরা বলি না হচ্ছে 5 লিটার তেল দেন, 10 লিটার তেল দেন, এগুলো কি আয়তন না? এই যে নির্দিষ্ট একটা ফিক্সড একটা আয়তন কিন্তু আছে। তাহলে নির্দিষ্ট আয়তন এরও আছে। কিন্তু আমরা যদি গ্যাসীয় পদার্থের বলি, গ্যাসীয় পদার্থ কিন্তু সে আবদ্ধ স্থানে একটা নির্দিষ্ট আয়তন দখল করে, কিন্তু তাকে যদি খোলামেলা তাকে রাখা হয়, সে কিন্তু একদম আয়তন মানে নির্দিষ্ট আর তখন থাকে না। তাহলে আমি বলতে পারি যে তার কিন্তু নির্দিষ্ট আয়তন নেই, তাই না? নির্দিষ্ট আয়তন কিন্তু তার নেই। ওকে, আচ্ছা। এখন এই কঠিন পদার্থের কি আছে? নির্দিষ্ট হচ্ছে আকার আছে। আকার আছে। কিন্তু তরল পদার্থের কি নির্দিষ্ট কোনো আকার আছে? নাই। তরল পদার্থ কঠিন পদার্থ কি হইতে পারে? ধরো এই যে কঠিন পদার্থ ধরো বৃত্তাকার অনেক টাইপের হইতে পারে, কিন্তু তরল পদার্থের কি নির্দিষ্ট হচ্ছে কোনো আকার নাই। এগুলো কিন্তু আমরা ক্লাস 3-4 থেকে দেখছি যে তরল পদার্থের নির্দিষ্ট আকার কিন্তু নাই। আর গ্যাসীয়র তো নাই। গ্যাসীয়র তো নাই। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু জানা জরুরি, সেটা হচ্ছে যে এই যে কঠিন পদার্থগুলো দেখতেছি, এগুলো কিন্তু তাদের যেই আন্ত আণবিক আকর্ষণ আমি কোনটাকে বলতেছি? এই যে প্রত্যেকটা অণুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটা কি? আন্ত আণবিক আকর্ষণ কিন্তু তাদের হচ্ছে একটু বেশি থাকে। এই কারণে কিন্তু কি এই সবগুলো অণু কিন্তু কি কাছাকাছি অবস্থান করতেছে না? কাছাকাছি অবস্থান করতেছে। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে আন্ত আণবিক আকর্ষণ হচ্ছে এদের একটু বেশি থাকে। এদের তুলনামূলক একটু কম থাকে, এদের থেকে একটু তুলনামূলক কম, সরি, এদের থেকে একটু তুলনামূলক কম। আর এদের হচ্ছে আরও কম, মানে এদের আন্তঃআণবিক আকর্ষণ অনেক কম থাকে। ঠিক আছে, অনেক কম থাকে। ঠিক আছে, আচ্ছা।
তো এবার আমরা হচ্ছে এমসিকিউ সলভ করার একটু ট্রাই করি। আচ্ছা, তো প্রথমে আমাদের যে এমসিকিউটাতে বলছে যে হচ্ছে পদার্থ সাধারণত কয় অবস্থা থাকতে পারে। এটা তো সবাই পারবে, 3 অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, তাই না? আচ্ছা, তো তারপরে আমাদের যে এমসিকিউ সেটাতে বলছে যে কোনটির আন্তঃকণা আকর্ষণ বল বেশি হয়। তাহলে আমি কি বললাম যে আন্তঃকণা আকর্ষণ বলের যেই সিরিয়াল সেটা কোনটা, সেটা হচ্ছে কঠিনের কঠিনের সবচেয়ে বেশি, তারপরে কি, তারপরে হচ্ছে তরল, তারপরে হচ্ছে গ্যাসীয়। অর্থাৎ কঠিন পদার্থের আন্তঃনাবিক আকর্ষণ বল বেশি থাকার কারণে কি থাকে, তাদের অণুগুলো কাছাকাছি থাকে। তরল পদার্থের একটু কম থাকে, এই কারণে অণুগুলো একটু দূরে দূরে থাকে। আর গ্যাসীয় পদার্থের অনেক কম থাকে, যার কারণে অণুগুলো অনেক ছোটাছুটি করতে থাকে আর কি। আচ্ছা, তো এখন আমাকে এখান থেকে ফাইন্ড আউট করা লাগবে যে হচ্ছে কোনটা এখানে কঠিন, কোনটা এখানে তরল। তো কেরোসিন, কেরোসিন এটা তো আমরা দেখি বলতে পারি যে কেরোসিন হচ্ছে একটা তরল পদার্থ, একটা তরল পদার্থ। সয়াবিন তেল, সয়াবিন তেলও কি, সয়াবিন তেল হচ্ছে আমার তরল পদার্থ। মিথেন, মিথেন কিন্তু একটা গ্যাস, মিথেন গ্যাস, ইথেন গ্যাস, প্রোপেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু গ্যাস, ঠিক আছে, এগুলো কিন্তু গ্যাস। আচ্ছা, কোনগুলা গ্যাস, কোনগুলা তরল, কোনগুলা কঠিন, একটা ছোটখাটো আমি একটা ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে এখানে যদি একটু লিখি যে আয়োডিন, আচ্ছা ইয়াতে লিখি একটু, আচ্ছা বাংলায় লিখে দিই আয়োডিন, আয়োডিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লুরিন। তো এই চারটার মধ্যে আমাদের হচ্ছে এই আয়োডিন আমার হচ্ছে কি কঠিন, কঠিন। আর এই ব্রোমিন হচ্ছে তরল। আর এই দুইটা হচ্ছে আমার গ্যাসীয়, ঠিক আছে, গ্যাসীয়। আর তরলের মধ্যে আরো উদাহরণ আছে যেমন পারদ, পারদও কিন্তু কি একটা তরল পদার্থ আছে। তো এখানে আমাদের হচ্ছে যে এই যে চুনাপাথর, চুনাপাথর কিন্তু একটা কঠিন পদার্থ। তাহলে যেহেতু আমি বলছি যে কঠিনের আন্তঃনাবিক আকর্ষণ বল বেশি, তাই কারণে আমি বলতেই পারি যে হচ্ছে চুনাপাথর এটার হচ্ছে আমার আন্তঃনাবিক আকর্ষণ বল বেশি। আচ্ছা, তো তারপরে আমাকে বলছে যে কোনটির আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। আবারও সেম প্রশ্ন, এবারে হচ্ছে আমাদের অপশনগুলো একটু পাল্টে দিছে। তো প্রথমে আমাকে বলছে যে আচ্ছা আমরা নিচ থেকে শুরু করি, হাইড্রোজেন। তো আমরা তো জানি যে হচ্ছে হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে গ্যাস, হাইড্রোজেন গ্যাস। পারদ, পারদ, পারদ হচ্ছে তরল একটা পদার্থ। আমরা এখানেও বলছিলাম যে হচ্ছে এই যে এখানেও বলছিলাম কি পারদ হচ্ছে একটা তরল পদার্থ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা পারদ হচ্ছে একটা তরল পদার্থ, একটা তরল পদার্থ। আচ্ছা, পেট্রোল, পেট্রোল কি, পেট্রোল একটা তরল পদার্থ। তাহলে পেট্রোল হচ্ছে একটা তরল পদার্থ। আরেকটা হচ্ছে সাধারণ লবণ। সাধারণ লবণ কি, আমরা এই যে বাজারে যে লবণগুলো খাই এগুলো কি কঠিন পদার্থ থাকে না, কঠিন পদার্থ। তাহলে আমরা বলতেই পারি যে হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি বলছে না, তাহলে আমি তো জানি যে কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। তাহলে উত্তর হবে কোনটি, সাধারণ লবণ, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে আমাকে বলছে যে কোনটির আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম। এবার হচ্ছে একটু উল্টাই দিছে, ঠিক আছে, এবার হচ্ছে একটু উল্টাই দিছে, আন্তঃকণা আকর্ষণ বল কম। তাহলে আমি কি জানি, আমি জানি হচ্ছে কঠিনের, কঠিনের সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে গ্যাসীয়। আচ্ছা, তাহলে এখানে আমাকে আগে ফাইন্ড আউট করা লাগবে যে কোনগুলো এখানে কঠিন, কোনগুলো এখানে তরল, কোনগুলো হচ্ছে এখানে গ্যাসীয়। তাহলে এই যে মোম, আচ্ছা মোমের কথা একটু পরে যেতেছি। পানি তরল, প্রোপেন, আমি বলছি মিথেন, প্রোপেন, বিউটেন, এগুলো সবগুলো হচ্ছে গ্যাস, ঠিক আছে। মিথেন, প্রোপেন, বিউটেন এগুলো সবগুলোই হচ্ছে গ্যাস। আচ্ছা, মোম তো কঠিন, এটা নিয়ে আর কিছু অ্যানালাইসিস করে লাভ নাই, মোম হচ্ছে কঠিন। তুতে এটা হচ্ছে কঠিন। আচ্ছা, তাহলে কোনটির আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম কার,
গ্যাসীয়, তাহলে এখানে গ্যাসকে প্রোপেন, তাহলে উত্তর হচ্ছে প্রোপেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে বলছে যে তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তন হয় না। আচ্ছা, এখন দেখো আমি যদি হচ্ছে একটা কঠিনকে বা একটা তরলকে যদি তাপ দেই, ধরো একটা তরলকে আমি তাপ দিলাম, তরলকে যদি আমি তাপ দেই, জিনিসটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, তরলকে যদি আমরা তাপ দেই, তরলকে যদি আমরা হচ্ছে তাপ দেই তাহলে কি হয়? ধরো পানিকে তাপ দিলে কি হয়? গ্যাস হয় না, জলীয় বাষ্প হয় না, তাহলে তরলকে তাপ দিলে কি হয়? গ্যাস হয়। আবার কঠিনকে যদি অতিরিক্ত তাপ দিই তাহলে তরল হয়। আচ্ছা, তাপ দিলে কি হয়? পদার্থের অবস্থা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি যদি হচ্ছে যে তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটি পরিবর্তিত হয় না। আচ্ছা, এটুক শিওর যে তাপমাত্রা পরিবর্তন করলে অবস্থার পরিবর্তন হয়। তাহলে অবস্থার যদি পরিবর্তন হয়, অর্থাৎ তরল থেকে গ্যাস হয় কিংবা কঠিন থেকে গ্যাস হয় কিংবা কঠিন থেকে তরল হয়, তখন কি হয়? নিজস্ব বৈশিষ্ট্য তো কি হয়? নিজস্ব বৈশিষ্ট্য তো চেঞ্জ হয়ে যায়। আর যদি তার আয়তন কিন্তু চেঞ্জ হয়, তাহলে ঘনমাত্রা কি হবে? চেঞ্জ হবে। আয়তন কেমনে চেঞ্জ হয়? যদি তরল থেকে গ্যাস হয় তখন আয়তনও কি হয়? আয়তনও বেড়ে যায়। তো বেড়ে গেলে কি হয়? ঘনমাত্রাও চেঞ্জ হয়। ঘনমাত্রা কি? এটা হচ্ছে আমরা চ্যাপ্টার হচ্ছে সিক্স চ্যাপ্টার দেখবো। তারপরে এখানে একটু দেখে রাখলাম যে হচ্ছে ঘনমাত্রার সাথে হচ্ছে আয়তন ব্যস্তানুপাতিক। আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি যদি হচ্ছে এই অবস্থার পরিবর্তন করাও তাহলে হচ্ছে আয়তন চেঞ্জ হয়, আর আয়তন চেঞ্জ হলে ঘনমাত্রাও চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এটাও হবে না। আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব তো অবশ্যই চেঞ্জ হবে, কারণ আমরা কি দেখছিলাম যে হচ্ছে কঠিনের আন্তঃআণবিক দূরত্ব কম, তরলের একটু বেশি, গ্যাসের আরও বেশি। তাহলে যেহেতু অবস্থার চেঞ্জ হইতেছে তাহলে আন্তঃআণবিক দূরত্ব তো কি হবে? চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। বাট অণুর গঠন কি চেঞ্জ হবে? অণুর গঠন বলতে আমি কি বোঝাচ্ছি? ধরো তুমি হচ্ছে যে এই পানিকে তাপ দিলে জলীয় বাষ্প হবে। তো জলীয় বাষ্পের ইও কি? H2O। এটাই হচ্ছে বেসিক্যালি জলীয় বাষ্প, মানে জলীয় বাষ্পের ফর্ম তো এই H2O থাকবে, তাই না? এটা তো আর চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে অণুর গঠনে কি কোনো চেঞ্জ হবে? অণুর গঠনে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে উত্তর হচ্ছে অণুর গঠন। ঠিক আছে, আচ্ছা। তো তারপর আমাদের যে টাইপ সেটা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ। তো ব্যাপন কি? আমরা যদি একটু ব্যাপনের কথা বলি, যে হচ্ছে ব্যাপন, আর একটা হচ্ছে নিঃসরণ। একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে নিঃসরণ। আচ্ছা, তো ব্যাপনটা কি? ব্যাপনটা হচ্ছে যে উচ্চ ঘনত্বের স্থান থেকে কোনো গ্যাস, কোনো কঠিন তরল বা বায়বীয় পদার্থ, যে কোনো পদার্থ হইতে পারে, সেটা হচ্ছে নিম্ন ঘনত্বের দিকে প্রেরিত হওয়ার প্রক্রিয়া, মানে ছড়ায় পড়বে। ধরো তুমি হচ্ছে যে একটা পারফিউম দিলা, ঠিক আছে, তো পারফিউমটা কি করে? পারফিউমের ভিতরে এখানে যে গ্যাসগুলো আছে এখানে তো ঘনত্ব বেশি, তাহলে যখন পারফিউমটা ছড়বে, মানে পারফিউমটা যখন তুমি স্প্রে করবা তখন হচ্ছে কি হয়? তখন হচ্ছে এই পুরো রোমে ছড়িয়ে পড়বে, অর্থাৎ নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়াই পড়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে কি? ব্যাপন। তাহলে হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ব্যাপন। ঠিক আছে, আচ্ছা। তাহলে নিঃসরণ কি? নিঃসরণ হচ্ছে যে উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাসের, অবশ্যই এখানে শুধু গ্যাস, এখানে অনলি গ্যাস, ঠিক আছে, এখানে অনলি গ্যাস। তো উচ্চচাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া, সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। ঠিক আছে, এগুলো একটু বই থেকে তারপর একটু দেখে নিবা। তো এখানে উদাহরণ যদি বলি, যে উদাহরণ হচ্ছে সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড, এটা পরীক্ষা আসতে পারে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি যে আমরা হচ্ছে যে চালনা করি, ওইখানে হচ্ছে যে এই সিএনজি গ্যাসটা সেটা হচ্ছে এই ইয়া থেকে, ধরো সিলিন্ডার থেকে ইঞ্জিনে যায়, ঠিক আছে, সিলিন্ডার থেকে যখন ইঞ্জিনে যায় সেটা হচ্ছে নিঃসরণের ঘটনাটা ঘটে আর কি। সিলিন্ডার থেকে ইঞ্জিনের যে যাওয়ার যে ঘটনাটা না, সেটা হচ্ছে নিঃসরণের ঘটনা। ইঞ্জিনে যাওয়ার যে ঘটনা সেটা হচ্ছে কি? নিঃসরণের ঘটনা। আচ্ছা, এখন এই ব্যাপন, নিঃসরণ, এগুলা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে যে ধরো তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও, তখন এই ব্যাপন বা নিঃসরণ হার বেড়ে যায়, অর্থাৎ আমরা ব্যাপন হার বলি।
এই ব্যাপন হার বেড়ে যায়, ব্যাপন হার হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ায় দাও তাহলে হচ্ছে ব্যাপিত বা ছড়ায় পড়ার ইয়াটা মানে রেটটা বেড়ে যাবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ছড়বে আর কি যদি তাপমাত্রা বাড়ায় দাও। আবার এখন ধরো আণবিক ভর বেশি, অর্থাৎ যদি ভর বেশি হয়, আণবিক ভর যদি বেশি হয়, আণবিক ভর যদি বেশি হয়, সরি, আণবিক ভর যদি বেশি হয়, আণবিক ভর যদি বেশি হয় তাহলে ছড়ায় পড়তে কি বেশি টাইম নিবে না? আণবিক ভর বেশি তার মানে কি? তার মানে হচ্ছে ছড়ায় পড়তে বেশি টাইম নিবে, ঠিক আছে। তাহলে ছড়ায় পড়তে বেশি টাইম নিবে, তাহলে ব্যাপন হারটা কি হয়? বেশি টাইম নিবে। আচ্ছা আমরা একটু ব্যাপন বেশি টাইম নিবে, যদি আণবিক ভর বেশি হয় তাহলে কি হয়? সময় বেশি লাগবে। আর তাপমাত্রা যদি বেশি হয় তাহলে খুব তাড়াতাড়ি ছড়ায় যাবে, অর্থাৎ সময় এখানে কম লাগবে, আর এখানে হচ্ছে সময় বেশি লাগবে, এখানে সময় বেশি লাগবে। তো যদি সময় বেশি লাগে তাহলে কি হয়? ব্যাপন হারটা হচ্ছে কম, ব্যাপন হারটা হচ্ছে কম। তাহলে আণবিক ভর তুমি যদি বাড়ায় দাও তাহলে হচ্ছে ব্যাপন হারটা কমে যায়, আর তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে হচ্ছে ব্যাপন হারটা বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা নিঃসরণের ক্ষেত্রে ঠিক সেম কাহিনী। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে কিছু জিনিস জানা দরকার যে আণবিক ভর আসলে কার কত। আমি একটা ছোট্ট সাজেশন দিতে পারি যে হচ্ছে তোমরা যখন কেমিস্ট্রি বই নিবা না তখন হচ্ছে যে প্রথম 30টা মৌলের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর একদম একদম ঠোঁটস্থ রাখবা, ঠিক আছে, একদম ঠোঁটস্থ রাখবা। তারপর আমি কয়েকটা ইম্পর্টেন্ট কয়েকটা লিখে দিই। ইম্পর্টেন্ট কয়েকটা লিখে দিই। ধরো হচ্ছে হাইড্রোজেনের তো জানো, হাইড্রোজেন হচ্ছে 1 হাইড্রোজেন মানে হচ্ছে যে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আণবিক ভরও 1, ঠিক আছে। আণবিক ভর বা পারমাণবিক ভর হচ্ছে 1, মানে এখানে এটা দিয়ে বোঝায় আসলে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, আর এটা দিয়ে বোঝা হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, ঠিক আছে। আচ্ছা আজানটা শেষ হোক, আমরা হচ্ছে তারপরে ক্লাসটা শুরু করি। আমরা 1 মিনিট একটু ওয়েট করি। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে বিভিন্ন পদার্থের পারমাণবিক ভর মানে কমপক্ষে 30টা তোমার একদম ঠোঁটস্থ রাখা লাগবে, ঠিক আছে। তো আমরা যদি কয়েকটা লিখি, ধরো লিথিয়ামের কত, লিথিয়ামের হচ্ছে 3 7, মানে হচ্ছে তার হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 7, আর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা তারপরে ধরো সোডিয়াম, সোডিয়ামের জন্য হচ্ছে 11, আর হচ্ছে কত 23, ঠিক আছে। তারপরে কার্বনের জন্য হচ্ছে 6 12, অর্থাৎ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12,
তারপরে ধরো অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেন হচ্ছে 8 আর হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো হচ্ছে সালফারের কথা যদি বলি, সালফার হচ্ছে 16 আর হচ্ছে 32, অর্থাৎ তার পারমাণবিক ভর হচ্ছে 32। আচ্ছা, তারপরে আর কি আছে ইম্পর্টেন্ট, ধরো নাইট্রোজেনের কথা যদি বলি, 7 আর হচ্ছে 14। তারপরে হচ্ছে ধরো এগুলাই আরও দেখবা হচ্ছে, মানে তুমি তুমি একটু কষ্ট করে 30টা হচ্ছে একটু ভালো মতন পড়ো, তারপর হচ্ছে এগুলা সলভ করো। তো আমি কয়েকটা দেখা দিলাম, তো আমরা কয়েকটা একটু সলভ করি। আচ্ছা, তো প্রথমে আমাদের যে কোশ্চেনটা বলছে যে ব্যাপন হার নির্ভর করে কিসের উপর, আমরা একটু আগে দেখাইছি যে ব্যাপন হার নির্ভর করে কিসের উপর, তাপমাত্রার উপর তো নির্ভর করেই। তুমি যদি তাপমাত্রা বাড়ায় দাও তাহলে ব্যাপন হারটাও কী হয়, বেড়ে যায়। আচ্ছা, তারপরে বলছিলাম যে হচ্ছে পদার্থের আণবিক ভরের উপর, হ্যাঁ আণবিক ভরের উপর তুমি যদি আণবিক ভর বাড়ায় দাও তাহলে ব্যাপন হারটা কী হয়, কমে যায়। এটা আমরা দেখছিলাম যে আণবিক ভর বেশি হলে ছড়াই পড়তে বেশি টাইম নিবে, সেই কারণে কি হয়, তার হচ্ছে ব্যাপন হারটাও কী হয়, কম হয়। আচ্ছা, তো মাধ্যমের প্রকৃতির উপর এটা কি ডিপেন্ড করে, ধরো কঠিন একটা বস্তু আছে, তার কি ব্যাপন হার বেশি হবে, আর একটা তরল বস্তু আছে তার ব্যাপন হার, আর একটা গ্যাসীয় বস্তু আছে ওইটার ব্যাপন হার কি সেম হবে, উত্তর হচ্ছে না। দেখো কঠিন পদার্থের ছড়ায় পড়তে অবশ্যই বেশি টাইম নেবে, অনেক, মানে কঠিন পদার্থ তো ছড়াই পড়বে না। তরল পদার্থের একটু কম, তরল পদার্থের ক্ষেত্রে ব্যাপন হার একটু কম সময় নেবে কঠিন থেকে, আর গ্যাসীয় ছড়ায় একদম ফ্রিলি মুভ করতে পারবে, তাই না। গ্যাসীয় পদার্থের ব্যাপন হারটা কী হবে, ব্যাপন হারটা অনেক বেশি হবে, ঠিক আছে না। আচ্ছা, তাহলে আমি বললাম যে হ্যাঁ, তাহলে মাধ্যমের প্রকৃতির উপরও ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে সবগুলা, উত্তর হচ্ছে সবগুলা, ওকে। আচ্ছা, তারপরে বলছে যে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, তাহলে এই ব্যাপন হার সবচেয়ে বেশি কার হয়, আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার কী হয়, ব্যাপন হার কম হয়, আর আণবিক ভর যদি কম হয় তাহলে হচ্ছে ব্যাপন হার বেশি হয়। তাহলে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করা লাগবে যে হচ্ছে আণবিক ভর কার কম, ঠিক আছে, আণবিক ভর হচ্ছে কার কম, এটা হচ্ছে আমার ফাইন্ড আউট করা লাগবে। আণবিক ভর কার কম এটা হচ্ছে আমার ফাইন্ড আউট করা লাগবে। এখন সবগুলো আণবিক ভর বার করা লাগবে। যেমন হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে F2, এফ না কিন্তু ফ্লোরিন কিন্তু এখানে গ্যাস, ঠিক আছে, তাহলে F2। আচ্ছা, ফ্লোরিন কিন্তু কখনো সিঙ্গেল অবস্থায় থাকে না, এফ থাকে না, অবশ্যই সবসময় F2। তারপর অক্সিজেন কখনো অক্সিজেন হিসেবে থাকে না, অক্সিজেন সবসময় O2 হিসেবে থাকে, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখা লাগবে, পরীক্ষা এগুলো মাঝে মাঝে ভুল হয়। আচ্ছা, তাহলে F2, তাহলে ফ্লোরিনের কত, ফ্লোরিনের হচ্ছে আণবিক ভর 19, মানে হচ্ছে 19 ফ্লোরিন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্লোরিন, তাহলে হচ্ছে 19 আর কয়টা আছে, দুইটা আছে, তাহলে 2 কত হয় 38। কার্বন মনোঅক্সাইড অর্থাৎ Cu, মনো মানে কি, মনো মানে হচ্ছে এক, অক্সাইড কয়টা অক্সাইড, একটা অক্সাইড, তাহলে একটা অক্সাইড। আর যদি বলতো কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা বলতাম হচ্ছে Cu2, তাহলে তাহলে কার্বনের কত, কার্বন হচ্ছে 12, অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত হয় 28। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এটা হচ্ছে H2S, তাহলে H2S এটার আণবিক ভর কত, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 1 গুণ 2, আর সালফারের কত, সালফার হচ্ছে 32, তাহলে হচ্ছে 32, তাহলে কত হয় 34, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ অক্সিজেন কয়টা এখানে, দুইটা, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে নাইট্রোজেনের কত, নাইট্রোজেন হচ্ছে কত 14 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 16 গুণ কয়টা আছে, দুইটা আছে, 2, তাহলে কত হয় 16 দুগুণে 32 আর হচ্ছে 14, তাহলে হয় হচ্ছে 46। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে কি বলছিলাম যে হচ্ছে যার আণবিক ভর কম তার হচ্ছে ব্যাপন হার বেশি, তাহলে আণবিক ভর কম এখানে কার, এখানে হচ্ছে কার্বন মনোঅক্সাইডের কত 28, আর বাকি সবগুলোর কিন্তু কি 38, 34 আর হচ্ছে 46, তাহলে উত্তর হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আচ্ছা, তো একটা বুঝলে কিন্তু সবগুলা আশা করি বোঝা যাবে। আচ্ছা, তারপরে বলছে যে নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে কম, এবার বলছে সবচেয়ে কম, তাহলে কম কার, যার হচ্ছে আণবিক ভর বেশি, আণবিক ভর বেশি হলে কি হয়, ব্যাপন হার কম হয়, কারণ ছড়ায় পড়তে কি হয়, ছড়ায় পড়তে বেশি টাইম লাগে, অর্থাৎ ছড়ায় পড়তে বেশি সময় লাগে, তাহলে ব্যাপন হার সবচেয়ে কম, সময় বেশি হয়, আর হচ্ছে
আণবিক ভর বেশি, ঠিক আছে? এই জিনিসটা একটু বোঝা লাগবে ঠিক মতো, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কথা বলছে, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া কোনটা? NH3। তাহলে নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেনের তো 1, তাহলে তিনটা আছে 3, তাহলে কত হয়? 17। কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড আমরা একটু আগে দেখাইছি, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত হয়? 28। তারপরে হচ্ছে ইথেন। ইথেন গ্যাসের সংকেত কি এটা দেখবা তোমরা হচ্ছে একাদশ অধ্যায়ে যখন পড়বা না, তখন হচ্ছে ইথেনের সংকেতটা দেখবা। তারপর আমরা এখানে একটু লিখে দিই CH3, এটা এক বন্ড CH3, এটা হচ্ছে ইথেন, ঠিক আছে? এটা হচ্ছে ইথেন। তাহলে এখানে হচ্ছে ইথেনের আমাদের আণবিক ভরটা জানা বার করা লাগবে। তো কার্বন এখানে 2টা আছে না, তাহলে 12 গুণ 2 দাও, আর হচ্ছে হাইড্রোজেন 6টা আছে, তো তাহলে হচ্ছে 6 দাও, 6 গুণ 1। আচ্ছা, তাহলে কত হয়? 12 দুগুণে 24, 24 6 হচ্ছে 30। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইড, আচ্ছা। তাহলে সালফারের কত? সালফারের হচ্ছে 32, আর অক্সিজেনের কত? 16, আর যেহেতু 2টা আছে তাহলে 2, তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে 64। ওকে, তাহলে আমরা একটু দেখি তো আণবিক ভর কার বেশি। আণবিক ভর হচ্ছে এই যে একটা হচ্ছে কত? একটা হচ্ছে আমার 17, একটা হচ্ছে 28, একটা হচ্ছে 30, আর একটা হচ্ছে 64। তাহলে হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটার আণবিক ভর সবচাইতে বেশি। তাহলে উত্তর হচ্ছে আমাদের কোনটা? উত্তর হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। কেন? কারণ হচ্ছে আমরা বলছি ব্যাপন হার সবচেয়ে কম। ওকে, আচ্ছা। তো তারপর আমরা বলছি নিচের কোন গ্যাসের ব্যাপন সময় সবচেয়ে বেশি। এবার কিন্তু একটু কোশ্চেনটা মডারেট করছে, একটু আগে বলছিল ব্যাপন হার, এখানে কিন্তু বলছে ব্যাপন সময়। তাহলে ব্যাপন হার ব্যাপন সময় কিন্তু এক জিনিস না। ব্যাপন হার কোনটা? ব্যাপন হার যদি বেশি হয়, ব্যাপন হার ব্যাপন হার যদি হচ্ছে বেশি হয়, কখন বেশি হয়? যদি হচ্ছে আণবিক ভর কম হয়। যদি আণবিক ভর কম হয়, তাহলে আণবিক ভর যদি হচ্ছে কম হয়, তাহলে আণবিক ভর কম হলে কি হয়? ছড়ায় পড়তে বেশি, মানে কম সময় লাগে। আণবিক ভর যদি কম হয় তাহলে ছড়ায় পড়তে কম সময় লাগে, আণবিক ভর যদি বেশি হয় তাহলে ছড়ায় পড়তে বেশি সময় লাগে, ঠিক আছে না? তাহলে সময় বেশি লাগে, তো সময় এখানে কম লাগে। আণবিক ভর যদি কম হয়, সময় এখানে কম লাগে। আণবিক ভর যদি কম হয়, সময় এখানে হচ্ছে কম লাগে। আচ্ছা, এই সময় আছে বেসিক্যালি এইটা, মানে ব্যাপন সময় আর কি, একই কথা, মানে ব্যাপন কথার একটু জাস্ট এড করছে। আচ্ছা, তাহলে আমরা বললাম যে হচ্ছে এই যে এইটা হচ্ছে মেইন সম্পর্ক। তাহলে সময় যদি আণবিক ভর যদি কম হয়, সময় কম লাগে। তো এখানে বলছে ব্যাপন সময় সবচেয়ে বেশি, তাহলে সময় বেশি মানে হচ্ছে আণবিক ভর বেশি, ঠিক আছে? অর্থাৎ তাদের সাথে যে রিলেশনটা আমি যদি এক লাইনে লিখে দিই, সেটা হচ্ছে যে ব্যাপন হার সমানুপাতিক হচ্ছে, মানে ব্যস্তানুপাতিক হচ্ছে আণবিক ভর। আণবিক ভর, আর এটা একটু মুছে দেই, আণবিক ভর আবার ব্যস্তানুপাতিক হচ্ছে ব্যাপন সময়। কারণ কি? আণবিক ভর বেশি হলে ছড়ায় পড়তে বেশি সময় লাগবে, অর্থাৎ সময় আর আণবিক ভর সেম, ঠিক আছে? তাহলে এখানে বলছে ব্যাপন সময় সবচেয়ে বেশি, তাহলে আণবিক ভর আর ব্যাপন সময়ের সম্পর্কটা কি? সমানুপাতিক। আর তাদের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে সবগুলো আণবিক ভর আগে একটু বের করি। তাহলে হাইড্রোজেন H2 আণবিক ভর কত হবে? H2 আণবিক ভর হচ্ছে 2, H2 আণবিক ভর হবে হচ্ছে 2, এটা আণবিক ভর হবে হচ্ছে 2। হিলিয়ামের কত? হিলিয়ামের হচ্ছে 4, হিলিয়ামের হচ্ছে 4। আচ্ছা, নাইট্রোজেন এটার কত? এটার হচ্ছে 14 দুগুণে 28, তাহলে হচ্ছে 28। আর অক্সিজেন হচ্ছে কত? 16 দুগুণে 32। তাহলে ব্যাপন সময় সবচেয়ে বেশি কার হয়? যখন হচ্ছে আণবিক ভর বেশি হয়। আণবিক ভর বেশি হলে কি হয়? ছড়ায় পড়তে বেশি সময় লাগবে, তাহলে এখানে হচ্ছে ব্যাপন সময় সবচেয়ে বেশি হবে। তাহলে আণবিক ভর কার বেশি? অক্সিজেনের বেশি, তাহলে উত্তর হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? ওকে, তবে এরপরের কোশ্চেনটা বলছে যে নিচের কোন গ্যাসের ব্যাপন সময় সবচেয়ে বেশি। তাহলে আগের মতনই ব্যাপন সময় বলছে না, তাহলে ব্যাপন সময় সবচেয়ে বেশি কার? যার হচ্ছে আণবিক ভর বেশি,
যার আণবিক ভর বেশি তার হচ্ছে ব্যাপন সময় সবচেয়ে বেশি হবে। তাহলে আণবিক ভর কার বেশি? অ্যামোনিয়ার কত? অ্যামোনিয়ার আমরা দেখছিলাম 17, কার্বন ডাইঅক্সাইডের কত? 44, সালফার ডাইঅক্সাইডের কত? 64, আর ক্লোরিনের কত? 71। এগুলা করবা, ওই আগের মতোই করবা, আমার এগুলো মুখস্থ আছে, একটু বসাই দিলাম আর কি। বলে এখানে সবগুলোর ক্ষেত্রে কার আণবিক ভর বেশি? ক্লোরিনের না ক্লোরিনের, তাহলে উত্তর হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, ওকে। তো এবার বলছে যে নিজের কোন গ্যাসের নিঃসরণকাল বেশি। আমি কি বলছিলাম, ব্যাপন আর নিঃসরণ সেম জিনিস, মানে তাদের ডিপেন্ড বা তাদের যে নির্ভরশীলতা এগুলো সেম। তাহলে নিঃসরণকাল যেই কথা, ব্যাপন কাল এক কথা, মানে ব্যাপন সময়। কাল মানে কি? কাল, কাল কথার অর্থ কি? কাল কথার অর্থ হচ্ছে সময়, সময়। তাহলে নিঃসরণকাল যেই কথা, ব্যাপন সময় সেই কথা। ঠিক আছে, তাহলে কি উত্তর কি? আগেরটাই, ক্লোরিন, তাই না? ওকে। তো তারপরে হচ্ছে আমাকে একটা সংজ্ঞামূলক এমসিকিউ দিছে যে হচ্ছে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? আমরা কি বলছিলাম, এই উচ্চ চাপের কথাটা বলছে, উচ্চ চাপের কথাটা বলছে। তাহলে উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে বেরিয়ে আসার প্রক্রিয়া, তো সেটা কি? সেটা হচ্ছে নিঃসরণ, আমরা দেখছিলাম না? আচ্ছা, ঠিক আছে। তো বলছে কোন দুটির ব্যাপন হার সমান? যদি আণবিক ভর সমান হয় তখন হচ্ছে আমরা বলবো যে ব্যাপন হার দুইটার সমান। এখন আমাকে দেখতে হবে আণবিক ভর কার কত, মানে সমান কিনা। তাহলে এনু, এনু নাইট্রোজেন হচ্ছে কত? নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16, তাহলে হচ্ছে 16। তাহলে কত হয়? তাহলে থাকে হচ্ছে কত? 30, 30। এন টুর কত? এন হচ্ছে 14, 14 গুণ হচ্ছে 28, 28। তাহলে এটা হবে না, এটা হবে না, সমান হইতে হবে। এম যদি সমান হয় তাহলে হচ্ছে আণবিক ভর যদি সমান হয় তাহলে ব্যাপন হার সমান হবে। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করি যে হচ্ছে C2H6, তাহলে C2H6 এর একটু খেয়াল করি। 12 গুণ 2, হাইড্রোজেন কয়টা? 6টা, তাহলে কত হয়? 12 দুগুণে 24, আর হচ্ছে 6 হচ্ছে 30, 30। সালফার ডাইঅক্সাইডের কত? সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমরা কত দেখছিলাম? 64, 64। তাহলে এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা, তারপর হচ্ছে C2H4, এটার ক্ষেত্রে একটু খেয়াল করি। C2H4, তাহলে কার্বন কয়টা? 2টা, তাহলে 12 গুণ 2 প্লাস হচ্ছে হাইড্রোজেন কয়টা? 4টা, তাহলে 4। তাহলে কত হয়? 24, 24 এর হচ্ছে 28, 28। আর কার্বন মনোক্সাইড, এটার কত? এটা হচ্ছে কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে দুইটা যোগ করলে কত হয়? 28 হয়। তাহলে এটাও 28, এটাও 28। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে খ। ইজি না? ইজি। আচ্ছা, তারপর বলছে সিএনজির পূর্ণরূপ কি? এটা তো আমরা দেখাইছিলাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে না? আচ্ছা, তো এবার আমরা দেখবো হচ্ছে মোমের 3 অবস্থা। দেখো, মোম হচ্ছে এমন একটা পদার্থ যেটা আসলে 3টা অবস্থায় বিরাজ করে। তার আগে বলে দিই মোম কি আসলে। মোম হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণ। মোম কি? মোম হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে কার্বনের মিশ্রণ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন আমরা বলতে পারি হাইড্রোকার্বন, যেহেতু হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণ। ঠিক আছে, এখন দেখো মোমবাতিকে ধরো আমি জ্বালাই দিলাম, ধরো তোমার বাসা হচ্ছে কারেন্ট নাই, দিলাম একটা মোমবাতি জ্বালাইয়া, তো তখন কি হয়? তখন হচ্ছে মোম গলে। এই যে গলিত যে মোমটা, এর কিছু অংশ বাষ্পাকারে চলে যায়, আর কিছু অংশ শুকাইয়া মানে ঠান্ডা হইয়া আবার হইতেছে যে কঠিন মোম তৈরি করে, তাই না? আমরা বাস্তবে এটাতে দেখছি, তাই না? তাহলে এই যে তরল মোমের কিছু অংশ আমার হচ্ছে বাষ্পাকারে চলে যায়, বাষ্পাকারে গিয়ে সেখানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? তখন কার্বন ডাইঅক্সাইড। মানে আমরা যদি একবার বিক্রিয়াটাই দেখাই, যে ধরো মোম, তরল মোম, তরল মোম দিয়ে বুঝাই যে তরল মোম সে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, পানি তৈরি করে, আর হচ্ছে আলো এবং তাপ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা। আর কিছু অংশ হচ্ছে এই কঠিন হয়ে হচ্ছে আবার আগের মোম তৈরি করে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এবার আমরা হচ্ছে এমসিকিউ সলভ করি। যে বলছে মোম কি ধরনের পদার্থ? এটা তো আমরা প্রথমে বলছি যে মোম হচ্ছে হাইড্রোকার্বন জাতীয় একটা পদার্থ। আচ্ছা, তারপর বলছে যে মোমের দহনে কি উৎপন্ন হয়? মোমের দহনে কি উৎপন্ন হয়? এটা তো আমরা বলছি যে মোমের দহনে কি উৎপন্ন হয়। এই যে এখানে বলছিলাম না, মোমের দহনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হচ্ছে আলো তাপ উৎপন্ন হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখি যে হচ্ছে কি মোমের দহনে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, হ্যাঁ ঠিক আছে। হাইড্রোজেন উৎপন্ন হয় না। জলীয় বাষ্প বা পানি উৎপন্ন হয়, হ্যাঁ হয়। তো
তাহলে 1 আর 3, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর আমাদের যে টাইপ সেটা হচ্ছে গলন এবং স্ফুটন। গলন এবং স্ফুটন। আচ্ছা, গলন কি? গলন হচ্ছে গলায় যাওয়া, আর স্ফুটন হচ্ছে কি? বাষ্পাকারে মানে বাষ্প তৈরি করা আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি একটু বলি যে হচ্ছে ধরো কঠিন পদার্থ থেকে তরল হয়েছে, এটাই আসলে কি? গলন না? এটাই আসলে গলন, এটাই আসলে গলন। আর তরল থেকে বাষ্প হয়েছে, ধরো তরল থেকে বাষ্প হয়েছে, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার স্ফুটন। তরল থেকে বাষ্প হয়েছে, এটা হচ্ছে আমার কি? স্ফুটন। আচ্ছা, যে তাপমাত্রায় কঠিন থেকে তরল হয়, কি বললাম? যে তাপমাত্রায় কঠিন থেকে তরল হয় সেটাই আমরা কি বলি? সেটাই হচ্ছে গলনাঙ্ক। যে তাপমাত্রায় কঠিন থেকে তরল হয় সেটাকে আমরা বলি হচ্ছে গলনাঙ্ক। আর যে তাপমাত্রায় তরল থেকে বাষ্প হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্ফুটনাঙ্ক। ঠিক আছে। যে তাপমাত্রায় কঠিন থেকে তরল হয় সেটাকে বলি হচ্ছে গলনাঙ্ক, যে তাপমাত্রায় তরল থেকে বাষ্প হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্ফুটনাঙ্ক। এবং কয়েকটা পদার্থের গলনাঙ্ক আমাদের একটু জানা লাগবে, সেটা হচ্ছে ইউরিয়ার গলনাঙ্ক জানা লাগবে, তোমাদের বইতে যেগুলো আছে। ইউরিয়া, তারপরে আছে হচ্ছে সালফার এবং হচ্ছে পানি। ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস, পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। এখন দেখো, গলনাঙ্ক দিয়ে কিন্তু তুমি হচ্ছে একটা পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে পারবা। কেমনে? ধরো একটা বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে, ধরো আমি যদি বলি যে হচ্ছে একটা বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 115 ডিগ্রি সেলসিয়াস। এখন ধরো তুমি একটা পদার্থ নিলা, ধরো সালফার আছে, তার সাথে কিছু পদার্থ বর্জ্য পদার্থ আছে। এখন এটার গলনাঙ্ক যখন তুমি হচ্ছে ফাইন্ড আউট করবা, তখন ধরো যদি 115 ডিগ্রি সেলসিয়াস না হয়, তখন ধরো 110 ডিগ্রি সেলসিয়াস কিংবা 120 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন তুমি বলবা যে না, এই সালফারের মাঝে কি আছে? ভেজাল আছে। তাহলে তুমি কিন্তু হচ্ছে যে কি, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই কনসেপ্টটাকে কাজে লেগে তুমি হচ্ছে পদার্থের বিশুদ্ধতাও নিরূপণ করতে পারবা। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। যে বলছে যে তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? এটা কি বলছিলাম? যে যখন হচ্ছে যে তরল পদার্থ বাষ্পীয় পদার্থে পরিণত হয়, তখন যখন হচ্ছে এটা স্ফুটনাঙ্কে পৌঁছায়, অর্থাৎ যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় সেটা আমরা বলি হচ্ছে স্ফুটনাঙ্ক। তাহলে আমি বলতে পারি যে যদি তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছায়, তাহলে হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। তাপ প্রয়োগ করলে হয়, ঠিক আছে, তাপ প্রয়োগ করলে তো হয়। কখন তাপ প্রয়োগ করলে হয়? যখন তাপমাত্রাটা স্ফুটনাঙ্কে পৌঁছায়। আচ্ছা, ঠিক আছে। ইউরিয়া সারের গলনাঙ্ক কত? এটা তো আমরা দেখাইছি। ইউরিয়া সারের গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপর বলছে সালফারের গলনাঙ্ক কত? এগুলো দেখো, এগুলো কিন্তু অনেক বোর্ডে আসছে, এই যে অনেক বোর্ডে আসছে কিন্তু, ঠিক আছে। এগুলো একটু আমাদের হচ্ছে একটু মাথায় সেভ করা লাগবে। তাহলে এটার গলনাঙ্ক কত? 115 ডিগ্রি সেলসিয়াস। বরফের গলনাঙ্ক কত? এটাও বলছি 0 ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? সালফার, ইউরিয়া, পানি, এগুলাই তো না? তাহলে এই যে এখানে আছে সালফার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট টাইপ সেটা হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন। পাতন কি? পাতন হচ্ছে যে ধরো তুমি একটা পদার্থকে তরল বানাইলা, তুমি ধরো একটা কঠিন পদার্থকে তরল পদার্থে কনভার্ট করলা, আবার এই তরল পদার্থকে আবার কঠিন পদার্থে কনভার্ট করলা। এই যে কাহিনীটা হইলো, এটা হচ্ছে পাতন। এই কাহিনীটি কি? এই কাহিনীটি হচ্ছে পাতন। এখন তাহলে ঊর্ধ্বপাতন কি? কথাটার মধ্যে কিন্তু আমার সংজ্ঞা লুকিয়ে আছে। যে ঊর্ধ্বপাতন কথাটাই হচ্ছে যে কঠিন থেকে কোনো তরল অবস্থা হবে না, একদম কঠিন থেকে। ধরো তুমি যদি একটা বরফকে তাপ দাও, তাহলে কি হয়? তরল পদার্থ হয়। বাট ঊর্ধ্বপাতিত বস্তু হচ্ছে কঠিন থেকে ডিরেক্টলি সে হচ্ছে গ্যাস তৈরি করবে, কোনো তরল অবস্থা থাকবে না। এটাকে আমরা বলতেছি হচ্ছে ঊর্ধ্বপাতন। তাহলে তোমাকে যদি পরীক্ষা প্রশ্ন করা হয় যে হচ্ছে ঊর্ধ্বপাতন কাকে বলে, তুমি কিন্তু ইজিলি
উত্তর করতে পারবা। কারণ কি, কঠিন থেকে গ্যাস এবং গ্যাস থেকে আবার কঠিন আর কি, এটা হচ্ছে কি ঊর্ধ্বপতন প্রক্রিয়ার প্রসেস। এখানে কোনো তরল অবস্থা নাই, এখানে কোনো তরল অবস্থা নাই, নো তরল কন্ডিশন, মানে নো লিকুইড কন্ডিশন, নো লিকুইড কন্ডিশন। আচ্ছা, এখন আমি ঊর্ধ্বপাতিত বস্তু কারা আসলে এগুলোর কয়েকটা সংজ্ঞা আমি একটু উদাহরণ কয়েকটা দিয়ে দিই। ন্যাপথলিন, এই যে বাসা বাড়িতে ইউজ করা হয় ন্যাপথলিন, ন্যাপথলিন এটার সংকেতটাও লাগবে, এটার সংকেত হচ্ছে C10H8, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কর্পূর, কর্পূর এটার সংকেতটাও লাগবে C10H16O। তারপরে আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। তারপর আছে হচ্ছে আয়োডিন, তারপর আছে হচ্ছে নিশাদল, নিশাদল, ঠিক আছে, নিশাদল, এটার নাম হচ্ছে নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল। তারপর আছে হচ্ছে AlCl3, AlCl3, এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, ঊর্ধ্বপাতিত বস্তু, ঊর্ধ্বপাতিত বস্তু, ঊর্ধ্বপাতিত বস্তু, ঊর্ধ্বপাতিত বস্তু, ঠিক আছে, এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, এগুলো হচ্ছে আমার ঊর্ধ্বপাতিত বস্তু, ঊর্ধ্বপাতিত বস্তু কারা? ন্যাপথলিন, কর্পূর, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, AlCl3, তারপরে আছে হচ্ছে নিশাদল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার একটা এমসিকিউ সলভ করি, যে বলছে হচ্ছে এই চিত্রটা কোন যৌগের জন্য প্রযোজ্য। এই চিত্রে কি হয়েছিল, এখানে এই যে কঠিন পদার্থ আছে, ধরো এখানে হচ্ছে কঠিন পদার্থ আছে, আর এখানে হচ্ছে গ্যাসীয় পদার্থে কনভার্ট হয়ে গেছে, মানে এখানে দেখাই যেতেছে গ্যাসগুলো অনেক দূরে দূরে আছে, তাই না, গ্যাসের অণুগুলো অনেক দূরে দূরে আছে, তাহলে এটা অবশ্যই ঊর্ধ্বপাতিত বস্তু যারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই যে C4H8 এটা কি ঊর্ধ্বপাতিত বস্তু? না, এটাও না, এটাও না। AlCl3 এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, এই যে একটু আগে আমি দেখাই দিলাম না, এই যে AlCl3 এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, তাহলে উত্তর হচ্ছে এটা, ঠিক আছে, উত্তর হচ্ছে এটা, উত্তর হচ্ছে আমার এটা। উত্তর হচ্ছে এটা। আচ্ছা, তারপরে বলছে যে নিজের কোন যৌগটি ঊর্ধ্বপাতিত হয় না, কোন যৌগটি ঊর্ধ্বপাতিত হয় না। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি ঊর্ধ্বপাতিত হয়? হ্যাঁ হয়। তো কর্পূর C10H16 এটা কি ঊর্ধ্বপাতিত হয়? উত্তর হচ্ছে হ্যাঁ হয়। নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড এটাও হয়, বাট তুতে কিন্তু হয় না, তাহলে উত্তর হচ্ছে তুতে। তারপর অবস্থা কোনটাকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে হয়, কোনো তরল অবস্থা থাকে না, নো লিকুইড কন্ডিশন, যেটা আমরা বলছিলাম ঊর্ধ্বপাতিত বস্তুর কন্ডিশন, সেটা হচ্ছে কি ঊর্ধ্বপাতিত যারা বস্তু। তাহলে ঊর্ধ্বপাতিত বস্তু কে? কর্পূর। তাহলে এই যে এখানে C10H16 কর্পূর, এটা হচ্ছে কি কর্পূরের সংকেত। আচ্ছা, তাহলে উত্তর হচ্ছে এটা। তারপর বলছে যে নিজের কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়, তরল হয় না বলে নাই, হয়। তাহলে কারা হয়? যারা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু না। তাহলে কারা? ন্যাপথলিন একটা ঊর্ধ্বপাতিত বস্তু, এটা তো হয় না। কর্পূর হয় না, নিশাদল এও হয় না, তাহলে ইউরিয়া, উত্তর হচ্ছে ইউরিয়া। আচ্ছা, তারপর বলছে যে কোনটি ন্যাপথলিনের সংকেত। আমাদের লাস্ট কোশ্চেন যে কোনটি ন্যাপথলিনের সংকেত। আমরা ন্যাপথলিনের সংকেত দেখছিলাম কি C10H8, তাই না, C10H8 এটা হচ্ছে আমাদের ন্যাপথলিনের সংকেত, ঠিক আছে। তো আশা করি আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ সবগুলা পরীক্ষা যেগুলো আসবে সবগুলোই পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, টাটা।